আমি বিক্রমের ব্যাপারে ভাবতে চাই না, কিন্তু তারপরেও বারবার বিক্রমকে নিয়ে চিন্তা হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। মধু তার কেবিনে বসে এসব কথা ভাবছিল। এমন সময় বিক্রম তার কাছে আসে। মধু, মধু, তুমি কি ভাবছো মধু? স্যার, আপনি এখানে? হ্যাঁ, এবার চলো, নতুন প্রজেক্টের মিটিং এর জন্য আমাদেরকে ক্লায়েন্টের অফিসে যেতে হবে। এরপর মধু বিক্রমের সঙ্গে অফিস থেকে বেরিয়ে পড়ে। অফিসের বাকি স্টাফ মধুকে বিক্রমের সঙ্গে যেতে দেখে অবাক হয়ে যায়। দেখেছিস জুলি, ম্যানেজার মধুকে ডেকেছে কিন্তু আমাদেরকে ডাকলো না। তার কপাল অনেক ভালো, ম্যানেজার তাকে নতুন প্রজেক্ট দিয়েছে। ঠিক বলেছিস রত্না, মধু অনেক চালাক মেয়ে। ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক করে নিয়েছে, এবার খুব তাড়াতাড়ি সে প্রমোশনও পাবে। অফিসের বাকি স্টাফরা মধুকে দেখে হিংসে করতে থাকে, কিন্তু মধু এসব কিছুই জানতো না। সে ম্যানেজারের সঙ্গে গাড়ি করে যেতে থাকে। যেতে যেতে বিক্রম তাকে বলে, মধু, ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে রাতে আমরা অন্য কোথাও ডিনার করতে পারি। বিক্রম আমাকে ছেড়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে, এখন আবার ডিনারে যাওয়ার কথা বলছে। না, বিক্রমের সঙ্গে আমি ডিনার করতে যাব না। কি হয়েছে মধু, তুমি কি ভাবতে শুরু করে দিলে? না স্যার, আমি বাড়ি গিয়েই ডিনার করব। অপরদিকে রজতের অফিসে সকল স্টাফ বাড়ি চলে যাওয়ার পরেও সে অফিসের কাজ করতে থাকে। রজতকে কাজ করতে দেখে একজন তার কাছে আসে। রজত, অনেক সময় হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ স্যার, আর একটু কাজ বাকি আছে, এটা কমপ্লিট করার পরেই চলে যাব। রজত, তুমি ফ্রেশার হয়েও অনেক হার্ডওয়ার্ক করো, তাই আমাদের ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাকে বিদেশে পাঠানো হবে। কংগ্রাচুলেশনস, এই প্রজেক্টটা তুমি সেখান থেকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। লোকটি এই বলে সেখান থেকে চলে যায়। রজত বিদেশ যাওয়ার কথা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং বাড়ি ফিরে পিন্টুকে ফোন করে সমস্ত কথা জানায়। আমি যদি বিদেশে চলে যাই তাহলে আমাদের রিলেশনশিপের কি হবে? মধু আমার উপর অনেক রাগ করবে। আরে রজত, তোদের রিলেশনশিপ যদি সত্যি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তুই বিদেশে গেলেও তোদের সম্পর্ক একই থাকবে। তাছাড়া এরকম সময় লাইফে বারবার আসে না। তুই একদম ঠিক বলেছিস ভাই, এই সুযোগ আমি হাতছাড়া করব না। তাহলে মধুকে ফোন করে বোঝানোর চেষ্টা কর। এদিকে রজত বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। অপরদিকে মধু তার অফিসের সিনিয়র ম্যানেজার বিক্রমের সঙ্গে মিটিং শেষ করে বাড়ির দিকে ফিরছিল। গাড়ি চালাতে চালাতে বিক্রম তাকে বলে, আই এম সরি মধু, আজ অনেক লেট হয়ে গেল। কোনো প্রবলেম নেই স্যার। তুমি কাজকে অনেক গুরুত্ব দাও, তাই তুমি কিছু মনে করলে না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আজকেই চাকরি ছেড়ে দিত। বিক্রম গাড়ি চালিয়ে মধুর বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় সামনে থেকে এক গাড়ি এসে তাদেরকে ধাক্কা মেরে দেয়। অপরদিকে রজত মধুকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মধু ফোন না তোলায় সে খুব চিন্তায় পড়ে যায়। আমি বারবার মধুকে ফোন করছি কিন্তু সে আমার ফোন রিসিভ করছে না কেন? তার কোনো রকম সমস্যা হয়নি তো? মনে পড়েছে, একবার সে তার অফিসের কোনো মেয়ের ফোন থেকে ফোন করেছিল, তাকে একবার ফোন করে দেখি। এরপর রজত রত্নাকে ফোন করে। হ্যালো, কে? হ্যালো, আমি মধুর ফ্রেন্ড রজত বলছি। আসলে আমি অনেক সময় থেকে মধুকে ফোন করছি কিন্তু সে আমার ফোন তুলছে না। আমি শুধু এটা জানতে চাই সবকিছু ঠিকঠাক আছে তো? মধু আমাদের অফিসের ম্যানেজারের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, হয়তো তাদের কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে। ওকে বাই। রত্না এই বলেই ফোন রেখে দেয়। আমি কোথায়? এটা কার বাড়ি? কে আমাকে এখানে নিয়ে এলো? আরে বিক্রম, আপনি আপনি আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছেন কেন? আমাকে বাড়ি যেতে দিন, না হলে আমি আপনার নামে কমপ্লেন করে দেব। আরে মধু, কি হয়েছিল তোমার কিছু মনে নেই? হ্যাঁ, কিছুটা মনে আছে। হয়তো একটা গাড়ি খুব জোরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আরে ম্যাডাম, গাড়িটা শুধু আমাদের কাছে আসেনি, সে জোরে আমাদেরকে ধাক্কা মেরেছিল। গাড়িটাকে জোরে আসতে দেখে আগেই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি তোমার বাড়ির অ্যাড্রেস জানতাম না, তাই তোমাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। তাহলে তোমার মাথায় এই আঘাতটা অ্যাক্সিডেন্টের জন্যই হয়েছে? হ্যাঁ, আর আমি এখন ডাক্তারের কাছ থেকে আসছি। আই এম সরি বিক্রম, আমি তোমার উপর সন্দেহ করলাম। আমি ভাবলাম তুমি আমাকে কিডন্যাপ করেছো। নো প্রবলেম, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সেও একই কথা ভাবতো। তুমি একটু বসো, আমি দুজনের জন্য স্যান্ডউইচ বানিয়ে আনছি। এরপর বিক্রম স্যান্ডউইচ বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। বিক্রম কত বড় বাড়িতে থাকে। যেই ছেলের পারফিউমের গন্ধ আমার এত ভালো লেগেছিল, আজ আমি তার বাড়িতে বসে আছি। জানি না এসব কি হচ্ছে।
কিছু সময় পর বিক্রম স্যান্ডউইচ নিয়ে চলে আসে এবং দুজনে খাওয়ার পর নানা রকম গল্প করতে শুরু করে দেয়। একটা কথা জানো মধু, তোমাকে দেখে বোঝা যায় না তোমার ওজন কত। তুমি কি বলতে চাও বিক্রম? আমি বলতে চাইছি তোমার ওজন অনেক বেশি। অ্যাক্সিডেন্টের পর তোমাকে বাড়ি পর্যন্ত আনতে আনতে আমার হাত ব্যথা হয়ে গেল। হা 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 হা। তুমি এরকম করে বলছো কেন বিক্রম? হা 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 হা। আমি শুধু তোমার সঙ্গে মজা করছিলাম। শোনো, অনেক লেট হয়ে গেছে, তুমি আমার বেডরুমে ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমে ঘুমিয়ে পড়বো। কাল তোমাকে বাড়ি পৌঁছে দেব। এরপর মধু বিক্রমের বেডরুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে মধুর ঘুম পায় না। বাহ, বিক্রমের রুম কত সুন্দর, ছেলেটাও খুব ভালো, সে কত ভালোভাবে কথাও বলে। মধু এসব কথা ভাবতে ভাবতে নিজের ফোন হাতে নেয়, কিন্তু ফোন হাতে নিয়ে সে দেখে তার ফোন অফ অবস্থায় পড়ে রয়েছে। আরে, আমি তো ভুলেই গেলাম, ফোন অফ হয়ে গেছে। রজত কি আমাকে একবারও ফোন করেছে? হয়তো করেনি, তার কাছে তো কথা বলার মতো সময়ই নেই, সে সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকে। হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কাল সকালে বাড়ি পৌঁছে তাকে ফোন করব। মধু শুয়ে শুয়ে আরো অনেক কথা চিন্তা করছিল। রজত কি এখনো আমাকে ভালোবাসে? সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার উপর এত রাগ কেন করে? সে আমার কোনো কথাই পছন্দ করে না। মধু ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নতুন জায়গা হওয়ার কারণে তার ঘুম আসে না। আমার মনে কিরকম কিরকম খেয়াল আসছে, মোটেও ঘুমাতে পারছি না। গিয়ে একটু হলরুমেই বসি, যখন ঘুম পাবে তখন এসে ঘুমিয়ে পড়ব। মধু হলরুমে গিয়ে দেখে সেখানে আগে থাকতে বিক্রম বসে মোবাইল দেখছে। বিক্রম, তুমি এখনো ঘুমাওনি? ঘুম পাচ্ছিল না। আর তুমি ঘুমাওনি কেন? আমারও ঘুম পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বসো, আমরা একটু গল্প করি। এরপর দুজনে বসে গল্প করতে শুরু করে দেয় এবং একে অপরকে অনেক রকমের প্রশ্ন করতে শুরু করে। বিক্রম, তুমি এত বড় বাড়িতে একা থাকো? মা বাবা দিল্লিতে থাকে, এখন পর্যন্ত বিয়ে করিনি এবং কোনো গার্লফ্রেন্ডও নেই, তাই আমি একা এখানে থাকি। আচ্ছা, এবারে বুঝতে পেরেছি। আচ্ছা মধু, তোমাকে দেখে মনে হয় তোমার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে, আছে তো? বিক্রমের কথা শুনে মধু কিছু ভাবতে শুরু করে এবং তার কথার উত্তর না দিয়েই অন্য কথায় চলে যায়। আচ্ছা, ওসব কথা ছাড়ো, আগে আমাকে এটা বলো যে তুমি সিঙ্গাপুর কেন যাবে? প্লিজ, তুমি ইন্ডিয়াতেই থেকে যাও না। আচ্ছা ঠিক আছে, আমি 15 দিনের মধ্যে কাজ শেষ করে ইন্ডিয়া ফিরে আসব। এবার তুমি হ্যাপি তো? হ্যাঁ, এবার আমি অনেক হ্যাপি। এভাবেই তারা দুজনে গল্প করতে করতে সকাল হয়ে যায়। বিক্রম, আমার জন্য একটা ট্যাক্সি ডেকে দাও না, আমি একাই চলে যাব। তুমি সারা রাত জেগে আছো, তার উপর তোমার মাথায় চোটও লেগেছে, এই অবস্থায় তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। আমি তোমাকে একা ছাড়বো না। বিক্রম, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি একটু রেস্ট করো। এরপর মধু একটি ট্যাক্সি করে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। সেখানে গিয়ে মধু ফোন চার্জ করে সবার আগে রজতকে ফোন করে। আচ্ছা, মধু ফোন করেছে, যেমনটা ভেবেছিলাম। হ্যালো মধু ম্যাডাম, কাল রাতে তুমি কোথায় ছিলে? এরকম করে বলছো কেন? আমি তোমার অফিসের স্টাফের সঙ্গে কথা বলেছি, আমি জানি কাল অনেক রাত পর্যন্ত তুমি ম্যানেজারের সঙ্গে ছিলে। রজত, অন্য কারোর কথা বিশ্বাস করার আগে একবার আমার কথা শুনে নাও। এরপর মধু রজতকে তাদের ক্লায়েন্ট মিটিং এবং তারপর তাদের গাড়ির অ্যাক্সিডেন্টের কথা জানায়। কিন্তু সবকিছু জানানোর পরেও মধু রজতকে এটা জানায় না যে সারা রাত সে ম্যানেজারের বাড়িতেই ছিল। মধু ভেবেছিল এসব কথা জানালে রজত হয়তো প্রচন্ড রেগে যাবে। সে যাই হোক, এসব কথা জেনে আর কোনো লাভ নেই, আমাকে আমেরিকা যেতে হবে। কি বললে? আমেরিকা? তুমি তো বলেছিলে 3 মাসের মধ্যেই ব্যাঙ্গালোরে চলে আসবে, তাহলে হঠাৎ করে আমেরিকায় যাবে কেন? কোম্পানি আমার ট্যালেন্ট দেখার পর আমাকে প্রমোশন দিয়েছে, এখন আমি প্রজেক্ট লিডার হয়ে গেছি, এবার আমি আমেরিকা থেকে কাজ করব। কিন্তু রজত, তুমি কবে ফিরবে? আমাদের প্ল্যানিং এর কি হবে? তাছাড়া আমাদের বিয়ের কি হবে? এবার চুপ করো মধু, ওসব কথা পরে দেখা যাবে, আগে আমাকে নিজের ক্যারিয়ার দেখতে হবে। তোমার সঙ্গে ব্যাঙ্গালোরে থাকতে গিয়ে আমি নিজের ক্যারিয়ার খারাপ করতে পারবো না। তাছাড়া তুমি কোন প্ল্যানিং এর কথা বলছো? তুমি তো নিজের ম্যানেজারের সঙ্গে বেশি হ্যাপি আছো। তুমি যখন আমাকে ছেড়ে আমেরিকা চলে যাবে, তাহলে আমি তোমার জন্য বাড়ি কেন নিলাম? আমি এক একটা দিন তোমার জন্য অপেক্ষা করলাম, আমি এতদিন থেকে তোমার আসার অপেক্ষা করছি, হঠাৎ করে এরকম বললে কিভাবে চলবে? আরে কামন মধু, এবার এসব ড্রামা বন্ধ করো। আমি আমেরিকাতে থাকলেও আমাদের রিলেশনশিপ খারাপ হবে না, আমাদের রিলেশন যেমন চলছে ঠিক তেমন ভাবেই চলবে। আমি যখন সেখান থেকে ফিরবো তখন আমরা বিয়ে করে নেব। তুমি ইন্ডিয়াতে থেকেই আমার সঙ্গে ভালোভাবে কথা বলো না, তাহলে সেখানে থাকলে কিভাবে কথা বলবে? সেখানকার টাইম হিসেবে আমাদের কথা বলার টাইম তো আলাদা হয়ে যাবে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, যখন আমি ফ্রি হব তখন ফোন করব।
অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে, বাই। রজত এই বলে ফোন রেখে দেয়। রজত কত সহজেই বলে দিল সে সবকিছু ছেড়ে আমেরিকা চলে যাবে। সে অনেক স্বার্থপর হয়ে গেছে, একবারও আমার কথা ভাবলো না। আমি এই দিন দেখার জন্যই তাকে এত ভালোবেসেছিলাম। রজতের মুখে এরকম কথা শোনার পর মধু সেই দিন অফিসে যায় না এবং সারাদিন তার রুমে বসে কান্নাকাটি করতে থাকে। অপরদিকে মধুকে অফিসে দেখতে না পেয়ে বিক্রম চিন্তায় পড়ে যায়। এত দেরি হয়ে গেল, মধু এখনো অফিসে এলো না। তার শরীর খারাপ হয়ে যায়নি তো? এবার কাকে জিজ্ঞাসা করব? রবি, একবার এদিকে এসো। হ্যাঁ স্যার, বলুন। মধু কোথায়? মধুকে বলে দাও সে যেন আমার অফিস রুমে পৌঁছে যায়, তার সঙ্গে একটা প্রজেক্ট ডিসকাস করতে হবে। স্যার, মধু আজ অফিসে আসেনি। সে আমাদের একটা ইমেল করেছিল যে তার শরীর ভালো নেই। আচ্ছা, ঠিক আছে। এরপর বিক্রম নিজের অফিস রুমে ফিরে যায় এবং বারবার মধুকে ফোন করতে থাকে, কিন্তু মধু তার ফোন রিসিভ করে না। এইভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতে বিক্রম আবার মধুকে ফোন করলে মধু ফোন রিসিভ করে। মধু, তোমার কি হয়েছে? তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? তোমার কি শরীর খারাপ? তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল। বিক্রম, তুমি আমাকে ফোন করা বন্ধ করো। আমি সবসময় তোমার কথা চিন্তা করতে থাকি, তাই তুমি আজ থেকে আমার সঙ্গে কথা না বললে বেশি ভালো হবে। কিন্তু মধু, আমি কি করেছি? মধু বিক্রমের কোনো কথা না শুনেই ফোন কেটে দেয়। আমি আর কারোর সঙ্গে কোনো রকমেরই কথা বলতে চাই না। জানি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। এরপর মধু দুঃখী হয়ে তার বিছানায় শুয়ে পড়ে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়, কিন্তু মধু অফিসে যায় না এবং দুঃখী মনে বাড়িতেই সময় কাটায়। অপরদিকে বিক্রম মধুর কথা ভেবে অনেক টেনশন করতে থাকে। আজ আমাকে সিঙ্গাপুরের জন্য বেরোতে হবে। সিঙ্গাপুর যাব কি যাব না কিছুই বুঝতে পারছি না। বিক্রম এদিকে মধুর কথা ভাবতে থাকে। অপরদিকে মধু রজতের সঙ্গে ফোনে কথা বলতে থাকে। আরে মধু, এক সপ্তাহ পর আমি আমেরিকা চলে যাব। এখানে থাকলে আমি কখনো বেশি উন্নতি করতে পারবো না। এবার তুমি দেখবে আমি কত তাড়াতাড়ি কত উন্নতি করে ফেলি। ঠিক আছে রজত, আমি এটাই কামনা করি তুমি যেন অনেক উন্নতি করো। ঠিক আছে, রাখছি। পিন্টু ফোন করছে, পরে কথা হবে, বাই। রজত এই বলে ফোন কেটে দেয়। রজত মনে হয় আমাকে আর ভালোবাসে না। এবার সে নিজের ক্যারিয়ার পজিশন আর টাকা পয়সাকে ভালোবাসে। 10 দিন হয়ে গেল বিক্রম আমাকে কল করেনি। মানছি আমি রাগের মাথায় তাকে ফোন করতে বারণ করেছিলাম, কিন্তু তার মানে এটা তো নয় যে সে আমাকে আর ফোনই করবে না। তার মনে যদি আমার জন্য কিছু থাকতো তাহলে সে সিঙ্গাপুর যাওয়ার আগে অন্তত একবার আমাকে ফোন করতো। এতক্ষণে হয়তো সে সিঙ্গাপুর পৌঁছেও গেছে। পরের দিন সকালে মধু অফিস যাওয়ার জন্য তৈরি হতে থাকে। অনেক হয়েছে, এবার আমি কারোর কথাই ভাববো না। এবার যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করব। মধু এসব কথা চিন্তা করতে করতে অফিসে যাওয়ার জন্য বাড়ির দরজা খুলতেই সে দেখে বিক্রম দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। মধুকে দেখার সঙ্গে সঙ্গে বিক্রম একটি ফুল নিয়ে তাকে প্রপোজ করে দেয়। আই লাভ ইউ মধু, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে সেদিন থেকে পছন্দ করি যেদিন তোমাকে গার্ডেনে প্রথমবার দেখেছিলাম। এসব তুমি কি বলছো বিক্রম? আমি জানি মধু, তুমি আমাকে অনেক পছন্দ করো। তুমি সিঙ্গাপুর যাওনি কেন? আমি তোমাকে ছেড়ে সিঙ্গাপুর যেতে পারলাম না মধু। প্রথমে মধু বিক্রমের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সে ভাবে একজন যাকে সে এত ভালোবাসতো সে তাকে ছেড়ে আমেরিকা চলে যাচ্ছে। অপরদিকে অপর একজন অনেক সাকসেসফুল হওয়ার পরেও তাকে ছেড়ে বিদেশে যেতে পারল না। এসব ভাবার পর মধু অনেক খুশি হয়ে যায়। বিক্রম, আমি তোমাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি এই মুহূর্তে এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। এখন আমার মুড ভালো নেই, আমার কিছু সময়ের প্রয়োজন। মধু, আমি জানি না তোমার মন খারাপ কেন, কিন্তু আমি তোমাকে হ্যাপি করার চেষ্টা করব। চলো আমরা কাজ থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে যাই। কয়েকদিন কান্নাকাটি করার পর মধুর শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই বিক্রমের থেকে ঘুরতে যাওয়ার কথা শুনে সে অনেক হ্যাপি হয়ে যায়। অপরদিকে রজতের ফ্ল্যাটে এই ব্যাগটার মধ্যে সব জামা রাখা হয়ে গেল, আর এই ব্যাগটার মধ্যে বাকি জিনিসপত্র আছে। কিন্তু মধুর পাঠানো এত গিফটের আমি কি করব? এসব রাখার কোনো জায়গা নেই, এগুলো এখানেই রেখে যাই। বাড়ি পরিষ্কার করতে গিয়ে যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে। রজতের মনে এবার ভালোবাসার জন্য আর কোনো রকমেরই জায়গা ছিল না। সে আমেরিকা যাওয়া নিয়েই ব্যস্ত ছিল। এখন মধুকে কল করলে সে শুধু শুধু কান্নাকাটি করবে। আগে খাওয়া দাওয়া করে সব কাজ মিটিয়ে নি, তারপর সময় হলে তাকে ফোন করব। অপরদিকে মধু ও রজতের ব্যাপারে ভাবা বন্ধ করে তার জামা কাপড় গুছিয়ে নিতে শুরু করে। সেখানে অনেক ঠান্ডা থাকবে,
আমি নিজের জ্যাকেট জুতো সব গুছিয়ে নিয়ে যাব। পরের দিন সকালে মধু যখন বিক্রমের সঙ্গে নিজের ফ্ল্যাটের হলরুমে বসেছিল, এমন সময় বিক্রম বলে, মধু, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমাদের দেরি হয়ে যাবে। আমাকে শুধু 10 মিনিট সময় দাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। মধু রেডি হওয়ার জন্য যাচ্ছিল, এমন সময় টেবিলের উপর রাখা মধুর ফোন বেজে ওঠে। মধু ফোন নেওয়ার জন্য আসছিল, তখনই বিক্রম বলে, আরে মধু, এবার ফোন ছাড়ো, তাড়াতাড়ি গিয়ে রেডি হও। যে ফোন করেছে তাকে পরে কল ব্যাক করে নিও। আচ্ছা ঠিক আছে। কিছু সময় পর আমার ফ্লাইট আছে, আর মধু ফোন রিসিভ করছে না। সে এমন কি করছে যার জন্য ফোন তোলার টাইম নেই? যাক, এসব ফালতু কথা নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে যেতে হবে। কিছু সময় পর রজত প্লেনে উঠে পড়ে। অপরদিকে মধু রেডি হয়ে খুশি মনে বিক্রমের সঙ্গে গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়ে। দুজনে একে অপরের ব্যাপারে ভাবা বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে মধুর মায়ের বাড়িতে, আমার মনে হয় আমাদের মধু কাউকে পছন্দ করে, তাই সে আমাদের দেখা ছেলের সঙ্গে দেখা করতে চাইছিল না। হ্যাঁ, আমারও সেটা মনে হয়। এবার সে বড় হয়ে গেছে, তার নিজের পছন্দ থাকতে পারে, কোনো ব্যাপার নয়। আমরা তার পছন্দের ছেলের সঙ্গেই তার বিয়ে দেব। আমিও এটাই চাই। আমাদের একমাত্র মেয়ে, সে যার সঙ্গেই থাকুক না কেন, যেন সুখে থাকে। অপরদিকে মধু বিক্রমের সঙ্গে অনেক হ্যাপি ছিল। সে বিক্রমের সঙ্গে আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াতে থাকে। অপরদিকে রজত আমেরিকা পৌঁছে যায়। রজতকে কোম্পানি থেকে একটি ভালো ফ্ল্যাটও দেওয়া হয়। এখন পর্যন্ত মধুর কল এবং মেসেজ কিছুই এলো না। আমিও তাকে ততক্ষণ কল করব না যতক্ষণ সে নিজে থাকতে কল না করে। রজত মধুকে কল করে না। অপরদিকে মধু বিক্রমের সঙ্গে একটি হিল স্টেশনে গিয়ে মনের আনন্দে সময় কাটাচ্ছিল। মধু এবং বিক্রম রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পর সেখানকার এক হোটেলে পৌঁছায়। মধু, এবার তুমি নিজের রুমে গিয়ে রেস্ট নাও। আমি তোমার পাশের রুমে আছি, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। আর একটা কথা, কাল সকালে সাইট সিন দেখার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, দেরি করবে না। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এরপর মধু নিজের রুমের ভেতরে চলে যায়। এতক্ষণে রজত আমেরিকা পৌঁছে গেছে, এখন হয়তো সে কাজ করছে। এই সময় তাকে ফোন করাটা ঠিক হবে না। কাল সকালে তাড়াতাড়ি উঠে তাকে ফোন করব, তখনই আমাদের টাইমিং ম্যাচ হবে। মধু এই ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মধু ঘুম থেকে উঠতে বিক্রম তাকে নিয়ে সাইট সিন দেখানোর জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মধু আবার রজতকে ফোন করতে পারে না। মধু আমাকে আজকেও ফোন করলো না, তার কি হয়েছে? আমি তাকে ছেড়ে আমেরিকা চলে এসেছি, হয়তো এই জন্য সে রেগে গেছে। সে যাই হোক, ওসব কথা নিয়ে ভাবলে হবে না, আমাকে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। মধু আমার সঙ্গে থাকুক বা না থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। রজত মধুর ব্যাপারে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে মধু খুশি খুশি বিক্রমের সঙ্গে একটি ঝর্ণার ধারে সময় কাটাতে ব্যস্ত। মধু, এই জায়গাটি তোমার কেমন লাগছে? এটা খুব সুন্দর জায়গা বিক্রম, আমার খুব পছন্দ হয়েছে। মধু এই কথা বলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মধুর অজ্ঞান হয়ে যাওয়ায় বিক্রম চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে রজত আমেরিকাতে তার অফিস জয়েন করে নেয়। সেখানকার অফিসে রজতের অনেক একা একা ফিল হতে থাকে। ইন্ডিয়াতে সবাই বিনা কারণে তার সঙ্গে কথা বলতো, কিন্তু আমেরিকার অফিসে কারণ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এইভাবেই টানা 2 ঘন্টা কাজ করার পর রজত অনেক বিরক্ত হয়ে যায়। এখানে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, তাছাড়া বেশি ব্রেকও নেই। কাজ করতে করতে মানুষ ডিপ্রেশনে চলে যাবে। রজতের এই কথা বলার সঙ্গে সঙ্গে অফিসের এক ইংরেজ মেয়ে তার কাছে আসে। কি বললে? ডিপ্রেশন? সেরকম কিছু হবে না। বাই দ্য ওয়ে, আমার নাম মোনা, আমার বাবা ইন্ডিয়ান আর মা আমেরিকান, তাই আমি হাফ ইন্ডিয়ান। আরে বাহ, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আজ অফিসের পর তুমি আমার সঙ্গে একটা পার্টিতে চলো, সেখানে তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, এখন বাই, আমি নিজের কাজটা করে নিই। মোনা এই বলে সেখান থেকে চলে যায়। বাহ, মেয়েটা কত সুন্দর। মেয়েটা হয়তো সিঙ্গেলও হতে পারে। এবার আমেরিকাতে থাকতে খুব ভালো লাগবে। এরপর রজত খুশি মনে কাজ করতে থাকে। অপরদিকে ইন্ডিয়াতে 2 দিন অজ্ঞান থাকার পর মধুর জ্ঞান ফেরে। আমি এখানে কেন? আমার কি হয়েছিল? এটা আমার তোমাকে জিজ্ঞাসা করা দরকার মধু। ডাক্তারবাবু বলেছেন তুমি বেশ কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করোনি, তাই তুমি টানা 2 দিন পর্যন্ত অজ্ঞান ছিলে। আচ্ছা ঠিক আছে, এবার ওসব কথা ছাড়ো, এই নাও কিছু খেয়ে নাও। বিক্রম হসপিটালে থেকে ভালোভাবেই মধুর খেয়াল রাখতে থাকে এবং তাকে সুস্থ করে তোলে। বিক্রম,
তোমার মতো ছেলে পেয়ে আমি লাইফে অনেক হ্যাপি। আই লাভ ইউ বিক্রম, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এখান থেকেই শুরু হয়ে যায় মধু এবং বিক্রমের এক নতুন প্রেম কাহিনী। অপরদিকে আমেরিকাতে রজত এবং মোনাও ঘোরাফেরা করে টাইম কাটাতে থাকে। মধু এবং রজত কি কখনো তাদের ভুল বুঝতে পারবে? তারা কি আবার একে অপরের কাছে ফিরে আসতে পারবে, নাকি তারা চিরদিনের জন্যই একে অপরের থেকে আলাদা হয়ে যাবে? বন্ধুরা, প্রেমের মাঝে সন্দেহ গল্পের প্রথম সিজন এখানেই শেষ করা হলো। এরপর কি হবে সেটা জানার জন্য আপনাদেরকে সিজন 2 এর অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এতদূর গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য নতুন সিজন নিয়ে।